we are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, very productive and milestone visit. বড় কিছু প্রকল্প নেওয়াটার সম্ভাবনা আমি দেখছি না। চীনের রাষ্ট্রদূতের মন্তব্য ঘিরে আলোচনার প্রধান উপদেষ্টা চীন সফর, নির্বাচিত সরকার ছাড়া বড় বিনিয়োগের সম্ভাবনা ক্ষীণ বলছেন কূটনীতিকরা। নিজেদের স্বার্থে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, বললেন তারেক রহমান। সবার আগে সংস্কারের কথা বলেছে বিএনপি। জুলাই আন্দোলনে হতাহতরা জাতির কৃতি সন্তান, বললেন সেনাপ্রধান। শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস। আমরা আজ পর্যন্ত 4200-এর উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে। যক্ষ্মা নির্মূলের পরিকল্পনা নিয়ে শঙ্কা। 10 বছরে 50% বেড়েছে সংক্রমণের হার। বন্ধের পথে বেসরকারি সাহায্য কাউন্সেলিংয়ে জোর বিশেষজ্ঞের। ফ্যাসিস্ট দোসর কুষ্টিয়া ঠিকাদার বশির এখন বিএনপি হবার চেষ্টায়। ফেরাতে চান বশিরতন্ত্র। অনিয়ম লুটপাটের মহোৎসব দুশ্চিন্তা স্থানীয়রা। কুড়িগ্রামের ফুলবাড়ির বাসিন্দাদের গলার কাটা নড়বড়ে বাৎসরিক ও ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানোর কথা বলছে প্রশাসন। এবং দুদিনের গুড়ির বৃষ্টিতে উদ্বিগ্ন রাজশাহীর আম চাষিরা। চিন্তা নেই বলছে কৃষি বিভাগ। পোকার আক্রমণ ঠেকানোর পরামর্শ ফল গবেষণা কেন্দ্রের। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। এবারে বিস্তারিত। কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনৈতিক সহযোগিতা মজবুত করা ছাড়াও চিকিৎসা, শিক্ষা, পানি ব্যবস্থাপনা ও তিস্তা ইস্যুতে চীনের সঙ্গে বেশ কিছু সমঝোতা স্মারক সই হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। দুদেশের সম্পর্ক দৃঢ় করতে সফরটি গুরুত্বপূর্ণ হলেও নির্বাচিত সরকার ছাড়া চীন বড় পরিসরে বিনিয়োগ আসবে না বলেই মনে করেন তারা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে আগামী 26 মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 মার্চ বৈঠক করবেন এই দুই নেতা। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ। বাণিজ্য শুল্ক কমানো, হাসপাতাল নির্মাণ, পণ্য রপ্তানি, বাজেট সহায়তা, শিক্ষা, কৃষি, টেকনোলজি, তিস্তা মহাপ্রকল্প, রোহিঙ্গা ইস্যুসহ বেশ কিছু খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধিতে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। যদিও চীনা রাষ্ট্রদূত মনে করেন বড় কোনো ঘোষণা আসতে পারে প্রধান উপদেষ্টার চীন সফরে। বাংলাদেশ চীনের জন্য যা হবে মাইল ফলক। The most important function to celebrate 50th anniversary. So we are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, very productive and milestone visit. বিদেশ গিয়ে পয়সা খরচ না করে নিজ দেশের চিকিৎসা খাত উন্নয়নে চীনের সহযোগিতা চাওয়াকে ইতিবাচক মনে করছেন কূটনীতিকরা। শুধুমাত্র যে বাংলাদেশিরা চীন বা বিদেশে যাবেন সেই চিন্তা থেকে বের হয়ে এসে এই দেশগুলি বাংলাদেশে কিভাবে ইনভেস্ট করতে পারে এবং এই দেশের ওভারঅল পাবলিক হেলথ খাতে তাদের কন্ট্রিবিউশনটা কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় সেটা আসলে আমাদের এখন পলিসি হওয়া উচিত। তবে নির্বাচিত সরকার ছাড়া বড় পরিসরের বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন তারা। সেখানে দেখতে চাইবে যে কবে নির্বাচন হবে, নির্বাচিত সরকার কে হবে, কেউ বড় আকারে কিন্তু ইনভেস্টমেন্ট আসবে, যার জন্য এমওইউ হয়তো অনেকগুলোই হবে হয়তো ইত্যাদি, কিন্তু বড় কিছু প্রকল্প নেওয়াটার সম্ভাবনা আমি দেখছি না। সেটা এমওইউ হলেও লাভ আছে হয়তো যেই সরকারই আসুক না কেন তখন সে হয়তো এটাকে সামনে নিয়ে যেতে পারে। 4 দিনের সফরের তৃতীয় দিন 28 মার্চ প্রধান উপদেষ্টা বেইজিং এর গ্রেট হল অফ দি পিপলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন এবং 19 মার্চ তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মাননা জানাবে পিকিং বিশ্ববিদ্যালয়। সেখানে বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই দিনই তার দেশে ফেরার কথা রয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলো কি করবে তা নিয়ে আলোচনার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দলের স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রাতিষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিচার চায় বিএনপি। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন।
রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি পক্ষ বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তবে কাওয়ালির মতো এখন বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন, কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 5 আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা রয়েছে তা নিয়ে সংলাপ হতে পারে। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। এখন অনেকেই সংস্কারের কথা বললেও সবার আগে বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বলেও জানান তারেক রহমান। বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। সংবিধান সংশোধনে গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি ও সিপিবি। যদিও সংবিধানে বড় সংস্কারে গণপরিষদ জরুরি বলে মনে করেন নতুন রাজনৈতিক দল এনসিপি। আর জাতীয় নির্বাচনের সঙ্গে বা আগে গণপরিষদ নির্বাচন হতে পারে এমন মত দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। শুধু হ্যাঁ বা না এমন নৈবেক্তিক মতামতে সংস্কার কাজ সফল হবে না বলে দাবি করেন দলগুলোর নেতারা। বলছেন সংস্কারে ঐক্যমত প্রতিষ্ঠায় আলোচনা প্রয়োজন। সাইফুল রিপনের প্রতিবেদন। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনার ওপর রোববার দলীয় মতামত জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এনসিপি। আলাদাভাবে লিখিত সুপারিশ ও মতামত জমা দিয়ে গণভোট, গণপরিষদ ও সংসদ নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন দলগুলোর নেতারা। ওনারা বাস্তবায়নের জন্য বলছেন এটা গণপরিষদ করবে কি করবে না। আমরা মনে করি এই আলোচনা এখন কেন, কারণ গণপরিষদ তো আমাদের এজেন্ডা না। আদৌ গণপরিষদ করবো কি করবো না তা তো ঠিকই হয়নি, কিন্তু এই প্রশ্ন করার মধ্য দিয়ে আপনি নতুন কিছুকে যেন প্রভোগ করছেন। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো 69টা প্রস্তাব দিয়েছে সংশোধনী, আমরা হচ্ছে তাদের চেয়ে একটু কম দিয়েছি। এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। তারা বলেন, সংস্কার প্রক্রিয়া সফল করতে, কার্যকর ঐকমত্য গড়তে আলোচনার বিকল্প নেই। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার, এই কাজটা আগে করতে হবে। আর আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যতটুকু ঐক্যমত্য হতে পারি, অথবা ঐক্যমত্য না হলেও আলোচনা যতটুকু হলো এটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে হবে। ওনারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে 2024 সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিয়াম্বলেই থাকা উচিত। 2024 সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। রাষ্ট্র কাঠামোর প্রশাসনিক সংস্কার নিয়েও নিজ নিজ অবস্থান তুলে ধরে রাজনৈতিক দলগুলো। এনসিসির ব্যাপারে আমরা মনে করছি যে এটা ওনাদের বিএনপির দিক থেকে আমি জানি না ওনারা কি গ্রাউন্ডে বলছে, আমরা এটার পক্ষে। আমরা ওইখানে যখন স্বাভাবিক অবস্থা থাকবে তখন তো এনসিসিতে নির্বাচিত প্রতিনিধি বেশি। এনসিসিতে তো আপনার প্রধানমন্ত্রী এরা যাচ্ছেন, রাষ্ট্রপতি যাচ্ছেন, যারা আসলে কোনো না কোনো দলের থেকেই যাবেন, ফলে এবং বিরোধী দলের সদস্যও যাবেন সেখানে। ফলে আমাদের কাছে মনে হয় না যে রাজনীতিবিদদের ক্ষমতা কোনোভাবে খর্ব করা হবে। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কিছু অনির্বাচিত ব্যক্তিদেরকে এবং প্রাতিষ্ঠানিক প্রধানদেরকে এখানে মেম্বার করে যে সমস্ত এখতিয়ার গঠন এবং ধরন এবং কার্যাবলীর কথা প্রস্তাব করা হয়েছে, তাতে করে দেখা যাবে যে রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন আর কোনো গুরুত্ব থাকে না। তাই সেগুলো আমরা বলেছি যে এটা পুনর্বিবেচনা করা যায়, আলাপ আলোচনা করা যায়। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া স্প্রেডশিটে দলীয় মতামত দেওয়ার পাশাপাশি দলগুলোর মতামত আরও বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলেও জানান দলগুলোর নেতারা। এই বিস্তারিত প্রতিবেদন আমরা সংবিধানের স্প্রেডশিটের সাথে সংযুক্ত করেছি। অন্যান্য দুই একটি কমিশন প্রস্তাবের সাথে বিস্তারিত প্রতিবেদন
আমরা কয়েকদিন পরে দেব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে হতাহতরা জাতির কৃতি সন্তান, নিহতদের পরিবার এবং আহতদের পাশে সবসময় থাকবে সেনাবাহিনী, এসব কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রবিবার ঢাকা সেনানিবাসে সেনা মালঞ্চে অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সঙ্গে ইফতার আয়োজনে এসব কথা বলেন তিনি। আহতদের চিকিৎসার বিষয়ে সেনাবাহিনী তৎপর থাকবে বলেও জানান সেনাপ্রধান। সাদ আহমেদের রিপোর্ট। ঢাকা সেনানিবাসে সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে এই ইফতার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে অংশ নেন জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পিতাসহ হতাহতদের পরিবারও। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের হতাহতরা জাতির কৃতি সন্তান, নিহতদের পরিবার ও আহতদের পাশে সেনাবাহিনী সব সময় থাকবে। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এ সময় আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার কথাও বলেন তিনি। আমরা আজ পর্যন্ত 4200-এর উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। ইফতার ও নৈশভোজে গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ছাড়াও অংশ নেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়া 6 লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মামলাটির শুনানির মধ্য দিয়ে ঈদের পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যায় সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যায় অন্তত 75 জন। এর মাঝে ছিল হত্যার পর 6টি লাশ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনাও। সে সময় ধারণ করা ছবিতে দেখা যায় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা ছাত্রদের লাশ একটি ভ্যানে পুলিশ সদস্যরা নিক্ষেপ করছেন, যেন মানুষ নয় মৃত প্রাণী। এই লাশ পুড়িয়ে ফেলার মামলায় গত 24 ডিসেম্বর স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর জানান, এই অভিযোগে করা মামলাটির তদন্ত শেষ হয়েছে। মামলাটির শুনানির মধ্য দিয়ে ঈদের পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। অনেকগুলো মামলা হবে, অনেকগুলো প্রতিবেদন হবে, কিন্তু আমরা এখান থেকে প্রায়োরিটাইজ করছি। একটা তদন্ত রিপোর্ট অলরেডি আমাদের হাতে চলে এসেছে। আশুলিয়াতে যে 6টা লাশকে গুলি করে হত্যার পরে যে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বিষয়টা অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড কেস, সেটার তদন্ত সমাপ্ত হয়েছে, সেটার জাস্ট ফাইনাল টাচগুলো বাকি আছে, বাট রিপোর্ট আমাদের হাতে অলরেডি। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে 141 জনের বিরুদ্ধে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 2030 সালের মধ্যে দেশে যক্ষ্মা নির্মূলের পরিকল্পনা থাকলেও কমানো যাচ্ছে না আক্রান্তের হার। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী 10 বছরের ব্যবধানে শনাক্ত বেড়েছে 50%। 2024 সালে শনাক্ত হয়েছে 3,13,000 রোগী। রোগটি সম্পর্কে অসচেতনতা, শনাক্ত রোগীদের ওষুধের কোর্স শেষ না করা সহ নানা কারণে কমছে না প্রকোপ। অন্যদিকে বেসরকারি সাহায্য নির্ভর প্রকল্পগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে। এ অবস্থায় কঠোর মনিটরিং ও রোগীদের কাউন্সেলিং জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ এ সারি রাজধানী শ্যামলীর 50 শয্যা বিশিষ্ট যক্ষ্মা হাসপাতালের। প্রতিদিন কয়েকশো রোগী আসেন উপসর্গ নিয়ে, যার অন্তত 60%ই যক্ষ্মা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের একটি অংশকে চিকিৎসা নিতে হয় হাসপাতালে ভর্তি হয়ে, তবে দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় বাড়ে জটিলতা। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী গেল বছর সারা দেশে শনাক্ত হয়েছে 3,13,000 রোগী। তবে সচেতনতার অভাবে অধিকাংশ ক্ষেত্রে ওষুধের ডোজ শেষ না করায় আবারও ভর্তি হতে হয়। 1.5-2 মাসের মতো বাসায় ছিল, খাড়িনাদ্য শুকায় গেছে, খুনে ইনফেকশন, হাঁচি ছিল, কাশি ছিল, সাথে আবার মনে করেন কাশির সাথে বমি এসে পড়তো।
প্রায় 2 সপ্তাহের বেশি কাশি। তখন হঠাৎ করে আমরা নিয়ে যাই মেডিকেলে, নিয়ে পরীক্ষা করার পরে ধরা পড়ে যক্ষ্মা হয়েছে। চিকিৎসকরা বলছেন যক্ষ্মা সম্পূর্ণ ভালো হলেও অধিকাংশ ক্ষেত্রে অসচেতনতায় রোগটি জটিল আকার ধারণ করে। এতে লাখে অন্তত 26 জনের মৃত্যু হয় রোগটিতে। যক্ষ্মা যদি ওষুধ ঠিক মতো খাওয়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়, কিন্তু পেশেন্ট দেশে কিন্তু ওষুধটা ঠিক মতো খায় না, হয়তো বা কিছুদিন খেয়ে যারা আগে যেমন অনেক দিন খেতে হতো, ইঞ্জেকশন ছিল, সেটা কিন্তু এখন ট্যাবলেট আকারে আনা হয়েছে এবং 6 মাস থেকে 9 মাস, কারো ক্ষেত্রে 6 মাস, কারো ক্ষেত্রে 9 মাস লাগছে, কিন্তু মেনলি হলো 6 মাসের। সেটা কিন্তু ওষুধ খেলে ভালো হয়ে যাচ্ছে। এই জিনিসটা যে অনেকে জানে না, আসলে বিনামূল্যে পাওয়া যাচ্ছে ওষুধটা এবং সব জায়গায় প্রত্যন্ত অঞ্চলে উপজেলা লেভেল ওষুধটা পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক সহায়তার ঘাটতি শুরু হওয়ায় ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসারের মতো বেসরকারি উদ্যোগগুলো বন্ধ হওয়ার শঙ্কায়। এ অবস্থায় কঠোর মনিটরিং ও রোগীদের কাউন্সিলিং এর উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মধ্যে কোনো অ্যাওয়ারনেস নাই, তাদের মধ্যে কোনো রকমের আমরা কাউন্সিলিং করি না। এই কাউন্সিলিং সে কারণে সমস্ত দেশে সমস্ত হাসপাতালে কোনো না কোনোভাবে একটা কাউন্সিলিং উইং করতে হবে, ট্রিটমেন্টও যেমন দিতে হবে, অ্যাওয়ারনেস যেমন করতে হবে, কাউন্সিলিং যেভাবে করতে হবে, ঠিক তেমনিভাবে ভুল তথ্যের বিশ্লেষণটাকে থামিয়ে ব্যবস্থা নিতে হবে। 2030 সালে বাংলাদেশ থেকে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যমাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। নতুন আক্রান্ত না হয় সেখানে আমাদের একটা কৌশল অবলম্বন করা প্রয়োজন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর রামপুরে একটি সিএনজি গ্যারেজে আগুনে পুড়ে গেছে। সোমবার ভোর 5:30টায় টিভি সেন্টারের পাশের ওই সিএনজি গ্যারেজে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে 4টি ইউনিট ঘটনাস্থলে যায়, পরবর্তীতে আরও 2টি ইউনিট যুক্ত হয়। 6টি ইউনিট 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রাজধানীর বনানী ও গুলশানে কয়েকটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডের সন্ধান পেয়েছে র্যাব। রোববার রাতভর অভিযানে বিভিন্ন আলামত জব্দের পাশাপাশি নারী সহ 80 জনের বেশি কর্মচারীকে আটক করা হয়। র্যাব জানায়, স্পা সেন্টারে সেবা দেওয়ার নামে অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছিল প্রতিষ্ঠানগুলো। অ্যাটাচড বাথরুম, ছোট ছোট 30 থেকে 35টি কক্ষের দেখা মিলে এসব স্পা সেন্টারে। রুমের ভিতরে রয়েছে সুড়ঙ্গ। আলামত জব্দের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপ উপজেলা পর্যন্ত ফেরি সার্ভিস উদ্বোধন করতে আসছেন 7 জন উপদেষ্টা। আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়েছে, বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, কোন কোন উপদেষ্টারা থাকছেন আয়োজনে? স্থানীয়দের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন আমাদের জানাবেন। একটি ইতিহাস সৃষ্টি হচ্ছে, কারণ স্বাধীনতার পরবর্তী সময় বা বাংলাদেশ পরেও ওই যে চট্টগ্রামের সন্দ্বীপ যে উপজেলা দ্বীপ, সেই উপজেলায় কিন্তু প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হচ্ছে। সেটি আজ উদ্বোধন করবেন এখানে বর্তমান সরকারের 7 জন উপদেষ্টা ইতিমধ্যে এখানে চলে এসেছেন এবং তারাই কিন্তু এই সীতাকুণ্ড উপজেলার যেই বাঁশবাড়িয়া ঘাট রয়েছে সেখান থেকে মূলত তাদের যে ফেরি সার্ভিস সেটি একটু পরে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এর আগে কিন্তু মাননীয় যারা উপদেষ্টা রয়েছেন তারা এসেছেন, এসে তারা এই বাঁশবাড়িয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যে সরাসরি পরিবহন সেটি উদ্বোধন করবেন। তারপর ফেরি সার্ভিস এবং ফেরি চলাচল যে শুরু সেটি কিন্তু একটু পরে এখানে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এখানে আমরা দেখছি এক এক করে কিন্তু যারা উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু আসছেন এখানে উদ্বোধন কার্যক্রম শেষ করার পর ওনারা ফেরিতে করে কিন্তু সন্দ্বীপে যাবেন। সেখানে একটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুধী সমাবেশ হওয়ার কথা রয়েছে, সেই সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই সমাবেশে কথা বলবেন এবং তিনি ভার্চুয়ালি এটি উদ্বোধন করবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে আপনি দেখছেন সরকারের
উপদেষ্টা থেকে শুরু করে যারা 7 জন উপদেষ্টার পাশাপাশি 2 জন বিশেষ সহকারীও রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়ে এই তো উদ্বোধন হয়ে গেল কিন্তু বাঁশবাড়িয়া ঘাট থেকে যেই ফেরি সার্ভিস চলাচলের যেই ঘাট রয়েছে সেটি উদ্বোধন করা হয়েছে। এখন এখানে নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান সহ আরো যারা উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু উদ্বোধন করেছেন। দেখতে পাচ্ছেন আসলে এখানকার দুই পারের মানুষের দীর্ঘ ভিড়, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও রয়েছে। আরেকটি বিষয় কিন্তু সন্দ্বীপবাসী যে দীর্ঘদিনের অপেক্ষার সে অবসান কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত দিয়ে হয়েছে বলে এখানকার মানুষের মাঝে আলাদা একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কারণ আমরা যদি দেখছি এখানে যারা উপদেষ্টারা রয়েছেন তারা এসেছেন এবং তারা উদ্বোধন করেছেন। এখান থেকে একটু পরে ফেরিতে করে মূলত তারা সন্দ্বীপ উপজেলা প্রাঙ্গণে পৌঁছাবেন। সেখানে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সুধী সমাবেশে কিন্তু বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা রয়েছে। পাশাপাশি সন্দ্বীপের মানুষের জীবন মান উন্নয়নে যেসব কার্যক্রম দরকার সেগুলো কিন্তু বর্তমান সরকারের হাত ধরেই হবে বলে এখানকার মানুষের প্রত্যাশা। আরেকটি বিষয় কিন্তু দীর্ঘ দশকের পর দশক ধরে সন্দ্বীপের মানুষের যে দুঃখ কষ্ট বঞ্চনা একটি ফেরির জন্য, সেই ফেরি কিন্তু এই সরকার আসার পরপরই এখানকার যিনি সন্দ্বীপের কৃতি সন্তান উপদেষ্টা ফায়জুল কবির খান, তিনি আসলে তার প্রচেষ্টা এবং সন্দ্বীপের জনসাধারণ মানুষের যে দুর্ভোগ সে কষ্ট লাঘবের কথা চিন্তা করে তিনি গুপ্তছড়া এলাকায় একটি ফেরি উদ্বোধন করার যেই প্রচেষ্টা সেটি কিন্তু করেছেন এবং আমরা দেখছি সেটি উদ্বোধন করা হয়েছে এবং এখানে এখন মোনাজাত পরিচালনা করা হচ্ছে। সেই উদ্বোধনে কিন্তু উপদেষ্টারা উপস্থিত রয়েছেন এবং একটু পরে এখান থেকে ফেরিতে করে কিন্তু তারা মূলত সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেখানেই কিন্তু তারা একটি সুধী সমাবেশের উপস্থিত থাকবেন এবং সেখানে কিন্তু তারা কথা বলবেন এবং উপদেষ্টারা সবাই এখানে থাকবেন। পাশাপাশি 2 জন উপদেষ্টার পাশাপাশি 2 জন বিশেষ সহকারী রয়েছেন এবং জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলা প্রশাসক সহ শুরু করে জেলা পুলিশ সুপার থেকে শুরু করে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই গুপ্তছড়া ঘাটে এখন উপস্থিত রয়েছেন। এখান থেকে ফেরিতে করে কিন্তু তারা যাবেন। এখন থেকে প্রতিদিন এই গুপ্তছড়া ঘাট থেকেই মূলত আপনার ঢাকা যোগে যে বাস সার্ভিস যোগাযোগ সেটিও কিন্তু একটু পরে এখান থেকে উদ্বোধন করা হবে, সেখানে যাবেন। তো সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের যে মানুষের যে প্রত্যাশা যে আশা সেটি কিন্তু আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এতে করে সন্দ্বীপের জনসাধারণ আসলে খুবই খুশি, উৎসব তাদের মাঝে একটি উৎসব বিরাজ করছে। কারণ দীর্ঘ বছর পর একটি ইতিহাস রচনা করা হয়েছে এখানে, যে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। ফেরি সার্ভিস উদ্বোধনের যে খবর সেটি ছিল আমার কাছে। আমরা এখন ঘাট থেকে ছিল নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের সন্দ্বীপে ফেরি সার্ভিস উদ্বোধন নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম। ঈদ ঘিরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রী ভোগান্তি কমাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে হাইওয়ে কর্তৃপক্ষ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এবার যানজটের আশঙ্কা কি আগের চেয়ে কম? কি বলছে হাইওয়ে কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার যে রয়েছে উনি কিন্তু ঈদে ঘরমুখো মানুষের স্বস্তি দেওয়ার জন্য কিন্তু নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে গাজীপুরের যে কিছু পয়েন্ট তারা চিহ্নিত করেছেন যে জায়গায় জটলা থাকে এবং যানজট লেগেই থাকে, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু তারা চিহ্নিত করে তারা অভিযান চালাচ্ছেন এবং প্রতিটি অভিযানে দেখা যাচ্ছে যে ভাসমান যে দোকানপাট আছে সেই সমস্ত দোকানপাট কিন্তু সড়ক এবং মহাসড়ক থেকে সরিয়ে দিচ্ছে যাতে ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারে। এর জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে এবং অতিরিক্ত পুলিশও মোতায়েন থাকবে ঈদকে সামনে রেখে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেই সমস্ত স্থানে কিন্তু আপনার রেকারিং পদ্ধতি রেখেছে, অর্থাৎ 9টা রেকার কিন্তু রাখা হয়েছে। কোনো গাড়ি বিকল হলে যাতে তাৎক্ষণিকভাবে সড়ক এবং মহাসড়ক থেকে সরিয়ে নিতে পারেন এই সমস্ত ব্যবস্থাগুলো রেখেছেন এবং অভিযান কিন্তু অব্যাহত রয়েছে।
আমরা বেশ কিছুদিন ধরে দেখেছি যে গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছেন ডক্টর নাজমুল করিম খান, উনি কিন্তু প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু গিয়ে গিয়ে তারা ঘুরে ঘুরে এবং চিহ্নিত করেছেন জায়গাগুলো, যে এই জায়গাগুলোই যানজটের সৃষ্টি হবে, সেই সমস্ত জায়গাগুলো চিহ্নিত করেই কিন্তু কাজ করছেন। তো সাধারণ মানুষ কিন্তু বলছেন ভিন্ন কথা, যে রাস্তায় যে ব্যাটারি চালিত অটোরিক্সা এগুলোই, এই সমস্ত যানবাহনগুলোই কিন্তু যানজটের মূল কারণ। তো তারা চাচ্ছেন, সাধারণ মানুষ চাচ্ছেন যে এই মহাসড়কে যেন ঈদকে সামনে রেখে কোনো প্রকার যেন ব্যাটারি চালিত অটোরিক্সা সেগুলো যেন রাস্তায় না উঠতে পারে, তাহলে যদি সম্ভব যানজট ঠেকানো। এছাড়া কিন্তু আমরা চালকদের সাথে কথা বলেছিলাম, বিভিন্ন গাড়ি চালক, তারা কিন্তু যেটা জানিয়েছেন যে সবচেয়ে দুর্ভোগে তৈরি হয় এই ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে। গুরুত্বপূর্ণ স্থান এবং সড়ক এবং মহাসড়ক সব জায়গায় কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা দাপড়ে বেড়াচ্ছেন এবং এর ফলে কিন্তু আপনার সব জায়গায় যানজট এবং দুর্ভোগের একটা জায়গায় পরিণত হয়েছে। তো সবকিছু মিলে এবার কিন্তু ঈদে ঘরমুখ মানুষের স্বস্তি দেওয়ার জন্য কিন্তু যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক যে প্রস্তুতি সেটা কিন্তু রাখা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে গাজীপুরের যে সবগুলো পয়েন্ট, অর্থাৎ খালি ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু পুলিশ মোতায়েনের পাশাপাশি কমিউনিটি পুলিশ এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যারা কাজ করেন সে সমস্ত মানুষ নিয়োজিত থাকবে এবং এর পাশাপাশি রুবার স্কাউটও থাকবে রাস্তায়। তো সবকিছু মিলে একটি ঈদে ঘরমুখ মানুষের স্বস্তি দেওয়ার জন্য কিন্তু পুলিশ প্রশাসন ব্যাপকভাবে কাজ করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ঈদকে ঘিরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তাদের দোসর বশির আহমেদ ঠিকাদারি সেক্টরে গড়ে তোলেন বশিরতন্ত্র। দুর্দান্ত দাপটে অনিয়ম লুটপাটের মহোৎসবে লিপ্ত হন। এখন ভোল পাল্টে বিএনপি নেতাদের সঙ্গে সখ্যতা করার চেষ্টা চালাচ্ছেন বশির আহমেদ। ঠিকাদারি কেলেঙ্কারির বাইরেও নিজ এলাকা কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখলের অভিযোগ উঠেছে বশিরের বিরুদ্ধে। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঠিকাদার বশির আহমেদের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা এলাকায়। 3 দশক আগে তিনি ছিলেন ছোটখাটো তামাক ব্যবসায়ী। স্থানীয় এক আত্মীয়র লাইসেন্সে শুরু করেন ঠিকাদারি ব্যবসা। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হয়ে যান আওয়ামী লীগ নেতা কামারুল আরিফিনের লোক। পরে মাহবুবুল আলম হানিফের ছায়া পেলে হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী। ঠিকাদারি সেক্টরে গড়ে তোলেন বশির তন্ত্র। ওনার বিএনপি হানিফ সবার সাথে ভালো সম্পর্ক ওনার, মানে এমন কোনো নেতা তার সাথে সম্পর্ক ওনার নাই, যেহেতু ওনার অর্থ হয়ে গেছে। ব্যবসায়ী তামাকের ব্যবসা করতে না, ওনার চাষেও আবাদ হইতো এবং কিন্তু সবাই মিলে বিক্রি করতো। পানি উন্নয়ন বোর্ডেই বেশি কাজ করেছে বশির আহমেদের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং। অনিয়ম আর লুটপাট যেন তার ঠিকাদারি কাজের অলংকার। কোথাও বাঁধ নির্মাণের পরই ধসে গেছে, কোনো ক্ষেত্রে কাজ না করেই তুলে নিয়েছে সরকারি টাকা। বশির সাহেব জেনে কাজ করেছে সেনে আমি বসে গেছে। কুষ্টিয়া যে জায়গায় করেছে কাজটা ভালো করে নেই, যার কাজ ভালো না তার সরকার বারবার কাজ দেয় কি কামে। দীর্ঘদিন থেকে অন্য কেউ দেখা যাচ্ছে সেখানে কাজ পায় না, সে একই ব্যক্তি পেয়ে যাচ্ছে। এখানেও কোনো গাফিলতি আছে কিনা কর্তৃপক্ষের সেটা তো দেখার বিষয়, তদন্ত করে। এত অভিযোগ তারপরও কুষ্টিয়ার তালবাড়িয়া ও শিলাইদা এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের 250 কোটি টাকার কাজ করছে বশিরের ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে দেশ টিভি মুখোমুখি পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার। তো সিপিটিউ বলেন বা অন্যান্য কর্তা থেকে ইজিপিতে তাকে এখনো ডিবার করা হয়নি বা কালো তালিকাভুক্ত না করার কারণে তার লাইসেন্সে বলে উনি আসলে কাজটা পেয়ে থাকেন। এদিকে ঠিকাদারি কেলেঙ্কারির বাইরেও বশির আহমেদের বিরুদ্ধে রয়েছে নিজ এলাকা আমলাতে শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ। ওই জমির ভিতরে আবার ওই বশির সাহেব 11 শতক জমি দখল করে দিচ্ছে। যাই হোক, আমি একসময় এই করলাম আর কি, করার পরে ধরেন অনেক মারামারি গন্ডগোল এগুলো বাধা দেওয়ার কারণে আমি নিজেও লাঞ্ছিত। আর এসব নিয়ে নানাভাবে যোগাযোগ করলেও জবাব দেননি বশির আহমেদ। এত কিছুর পরও কিভাবে ঠিকঠাক চলছে বশির তন্ত্র, এ প্রশ্ন সচেতন মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১০০ মিটার দৈর্ঘ্যের নরবরে বাঁশের সাঁকোটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের মানুষের। ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় প্রায় ১.৫ লাখ মানুষকে। এতে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এদিকে ব্রিজটি নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। কুড়িগ্রাম থেকে সহকর্মী জুয়েল রানার তথ্যছবিতে রিপোর্ট। বাঁশ দিয়ে তৈরি সাঁকোর অনেক অংশে পাটাতন ভেঙে গেছে, তবুও ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ, পারাপার হচ্ছে যানবাহন। এমন চিত্র কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের সাঁকোর। দীর্ঘ ৪ যুগেও ১২ মাসি নদীর উপর ব্রিজ নির্মাণ হয়নি। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোটি থেকে পড়ে অহরহ ঘটছে দুর্ঘটনা। তারপরেও কৃষিপণ্য আনা নেয়া সহ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে কোমলমতি শিক্ষার্থীরাও। বন্যার সময় মানে অনেক লোক এই নদীতে পড়ে যায়, বুঝছেন, চাঙা ভাঙে পড়ে যায়। যাওয়ার সময় আমরা অনেক ভয় পাই, কারণ এখানে ভাঙাচোরা ভাঙাটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এখানে রিস্কে। অনেক সবজি আবাদ হয়, ধান আবাদ হয়, কিন্তু আমরা পরিবহন করতে পারি না, সম্পূর্ণ ঘাড়ে বহন করা লাগে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় সাঁকোর জায়গায় সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেয়া হয়, কিন্তু নির্বাচনের পর আর জনপ্রতিনিধিদের দেখা মেলে না। আমাদের মেম্বার চেয়ারম্যান 25-30 বছর হয় বলে যে ব্রিজ দেবো, আমাদের ভোট দাও, এমপি এসে এমপি ওই একই কথা বলে। অনেকবার এইভাবে আমাদেরকে ঠকাই গেছে। অবহেলিত এলাকা, এই যে হাংলার ব্রিজটা, এই ব্রিজটা মনে করেন যে এর আগেও 2বার মোটরসাইকেল পড়ে গেছে, পড়ে যায় একটা লোকের হাত পা ভাঙে গেছে। ব্রিজ নির্মাণে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে সাড়া মেলেনি। এলাকাবাসীর উদ্যোগে সাঁকোটি মেরামত করে যাতায়াত সচল রাখা হয় বলে জানান এই জনপ্রতিনিধি। আমি প্রতিবারই চেয়ারম্যান হলেই আমি আমার প্রশাসনের কাছে, ডিসি সাহেবের কাছে, টিওনোর কাছে, ইঞ্জিনিয়ার সাহেবের কাছে, ঢাকায় চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমি যোগাযোগ করেছি, আমি চিঠি দিয়েছি, কিন্তু আজ অবধি এই বৃষ্টি হচ্ছে না। এদিকে সাঁকোর জায়গায় ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও প্রস্তাবনা পাঠানোর কথা জানায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তা। অ্যাপ্রাইজাল ফরম্যাট প্রেরণ করে আমরা ড্রয়িং ডিজাইন ভেটিং করে ওটা চূড়ান্ত করেছি, এবং আমরা গোরখমণ্ডল, তারপরে 12 মাসিয়া নদীর পর যে 100 মিটার অ্যাবভ ব্রিজ আছে সেটার হাইড্রোমরফোলজিক্যাল সার্ভে সমাপ্ত হয়েছে। আমরা অচিরেই এটা টেন্ডার আহ্বান করব। জনদুর্ভোগ নিরসনে দ্রুত বাঁশের সাঁকোর জায়গায় সেতু দেখতে চান কুড়িগ্রামের ফুলবাড়িবাসী। জুয়েল রানা, দেশ টিভি, কুড়িগ্রাম। দুদিনের গুড়ি বৃষ্টি আর মেঘলা আবহাওয়া আমের জন্য উপকার না ক্ষতি হবে এ নিয়ে উদ্বিগ্ন চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে বৃষ্টির কারণে প্রাণ ফিরেছে আমের গুটিতে। চিন্তিত না হয়ে পাউডারি মিলভিউ রোগ ও হপার পোকার আক্রমণ থেকে আম রক্ষায় চাষিদের পরামর্শ দিয়েছেন ফল গবেষণা কেন্দ্র। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী অঞ্চলে দুদিনের বৃষ্টিতে বেশিরভাগ পোড়ামুকুলই ঝরে পড়েছে, তরতাজা হয়ে উঠছে আমের গুটি। তবে বৃষ্টি আর মেঘলা আবহাওয়া নিয়ে চাষিরা আছেন শঙ্কায়। কেউ বলছেন বৃষ্টির কারণে গুটি ঝরে পড়া থামবে, কেউ বলছেন বাড়বে হপার পোকার আক্রমণ সহ বিভিন্ন রোগ। আমের জন্য এটা লাভ, কারণ হলো আমের বোঠা শক্ত হয়ে গেল এবং আমটা পরিষ্কার হলো। তবে বৃষ্টিটা যদি আর একটু জোরে হয় তাহলে আরও ভালো। আর সেই ক্ষেত্রে মেঘলা আবহাওয়া থাকলে কিছু ক্ষতি হতে পারে। হোপারের ভাবটা বেশি হয়, তো হোপারের জন্য স্প্রে আছে, লিকুইড স্প্রে করলে হোপার পোকাগুলো মারা গেলে এই রোগের হাত থেকে বাঁচা যায়। কৃষি বিভাগ জানিয়েছে মেঘলা আবহাওয়ায় আমের গুটিতে পোকার আক্রমণ হতে পারে। ক্ষতি এড়াতে তাই কৃষকদের পরিমিত মাত্রায় কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। মেঘলা আবহাওয়া 2-1 দিন কন্টিনিউ করে এবং কোনো বাগানে যদি হপার থেকে থাকে তবে একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, হপার থাকলে পাউডারি মিলডিউ রোগটা হতে পারে, হপার আমের মুকুল চুষে ফেলতে পারে। তবে এক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করতে বলা হচ্ছে এবং কৃষক এই ব্যাপারে সচেতন আছে। তবে বৃষ্টি আমের জন্য অনুকূল বলছে ফল গবেষণা কেন্দ্র। কীটনাশকের ব্যবহার ও পরিচর্যার নানা বিষয়ে চাষিদের পরামর্শ দিচ্ছেন বলেও জানান ফল গবেষকরা। এই মুহূর্তে যে আমের গুটি চলে আসছে, তাই যারা সেকেন্ড স্প্রে অর্থাৎ দ্বিতীয় স্প্রেটা দেয় না তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে অতি সত্বর এখানে আমাদের একটা স্প্রে অর্থাৎ এখানে একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক স্প্রে করা জরুরি। এবছর রাজশাহী জেলায় 19,603 হেক্টর জমিতে আম উৎপাদন করা হবে। লক্ষ্যমাত্রা 2,60,000 মেট্রিক টন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।